ন্যাটো প্রায় ৭৫ বছর ধরে তো ইউরোপের নিরাপত্তার একটা বড় ভরসা, তাই না? একদম। আর এর পেছনে মূল শক্তি হিসেবে থেকেছে আমেরিকা। একদম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবার ক্ষমতায় তাতে একটা প্রশ্ন খুব বড় হয়ে উঠছে, আমেরিকা কি এবার ন্যাটো ছেড়ে দেবে? এই প্রশ্নটা কিন্তু এখন ইউরোপের নেতাদের বেশ ভাবাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। মানে জার্মান চ্যান্সেলরের কথা বা ধরুন ট্রাম্প আর জেলেন্সকির মধ্যে যে টানাপোড়েন চলছে, সবেতে এই উদ্বেগের ছোঁয়া, তাই না? ঠিক। তো চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। মানে ন্যাটো আসলে কি, কেন এটা আমেরিকার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ল? আর সবচেয়ে বড় কথা, আমেরিকা যদি সত্যিই সরে আসে তাহলে কি হবে ইউরোপের, আমেরিকার বা ধরুন গোটা বিশ্বের ওপর এর প্রভাবটা ঠিক কেমন হতে পারে? সেটাই। তো শুরুটা কিভাবে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ একেবারে বিধ্বস্ত, আর ওদিকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়ছে। হ্যাঁ, সেই সময় তো ১৯৪৯ সালে ন্যাটো তৈরি হলো। এর মূল কথাটা ছিল যে যদি কোনো একটা সদস্য দেশ আক্রান্ত হয় তাহলে বাকিরা সবাই মিলে তাকে বাঁচাবে, মানে একসাথে লড়বে। একদম। এটাকে বলে সম্মিলিত প্রতিরক্ষা নীতি। আর শুরু থেকে আমেরিকা কিন্তু এর নেতৃত্বে ছিল। নেতৃত্ব মানে শুধু সৈন্য দিয়ে? না না, শুধু সৈন্য নয়, মানে পারমাণবিক সুরক্ষার যে ভরসা সেটাও আমেরিকা দিয়েছে। আবার প্রচুর আর্থিক সাহায্যও করেছে। ঠান্ডা যুদ্ধের সময় তো এর গুরুত্ব ছিল অসম্ভব। হ্যাঁ, সে সময় তো আমেরিকার অনেক ঘাঁটি ছিল ইউরোপে, পশ্চিম জার্মানি, ইটালি, যুক্তরাজ্য। ঠিক, স্থায়ী ঘাঁটি। আর এর ফলে কি হলো, ইউরোপের দেশগুলো মানে খানিকটা নিশ্চিন্ত হয়ে গেল। তারা নিজেদের সামরিক খরচ কমিয়ে আমেরিকার সুরক্ষার ওপর বলা যেতে পারে নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেল, তারপরও তো ন্যাটো রয়ে গেল, বরং আরও বাড়ল মনে হয়। হ্যাঁ, এটাই বেশ মজার ব্যাপার। অনেকে ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন নেই তো ন্যাটোর আর দরকার কি, কিন্তু হলো ঠিক উল্টোটা। উল্টোটা মানে? মানে ন্যাটো আরও ছড়াতে শুরু করলো পূর্ব দিকে, রাশিয়ার সীমান্তের দিকে। যেমন ধরুন পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, এরা যোগ দিল ১৯৯৯ সালে। ও আচ্ছা। তারপর ২০০৪ সালের মধ্যে বাল্টিক দেশগুলো যোগ দিল। এতে রাশিয়ার প্রতিক্রিয়া কি ছিল? তারা নিশ্চয়ই খুশি হয়নি। খুশি তো হয়নি। রাশিয়া এটাকে সবসময় নিজেদের নিরাপত্তার জন্য একটা হুমকি হিসাবে দেখেছে। তাদের অভিযোগ ছিল যে পশ্চিমারা নাকি কথা দিয়েছিল ন্যাটো আর পূর্বে ছড়াবে না। এই অবিশ্বাস থেকেই কি পরে জর্জিয়া বা ক্রিমিয়ার মতো সংঘাতগুলো? বলা যেতে পারে। মানে সেই উত্তেজনার একটা প্রভাব তো ছিলই। জর্জিয়া ২০০৮, ক্রিমিয়া ২০১৪, এগুলো তারই উদাহরণ। আচ্ছা, বর্তমানে আমেরিকার ভূমিকাটা ঠিক কতটা, মানে ন্যাটোর কার্যকারিতায়? শোনা যায় খরচের বেশিরভাগটাই নাকি আমেরিকা দেয়। পরিসংখ্যানটা দেখলে অবাক হতে হয়। ২০২৩ সালের হিসাবে ন্যাটোর মোট প্রতিরক্ষা খরচের প্রায় ৭০% এসেছে আমেরিকা থেকে। ৭০%? বিশাল অঙ্ক তো। অবশ্যই। শুধু টাকা নয়, ইউরোপে এখন প্রায় ১,০০,০০০ মার্কিন সেনা মোতায়েন আছে। জার্মানি, ইতালি, পোল্যান্ড, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। আর অস্ত্রশস্ত্র? অত্যাধুনিক অস্ত্র, যেমন ধরুন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা F-35 যুদ্ধবিমান, এগুলো তো মূলত আমেরিকাই সরবরাহ করে। এমনকি ইউরোপে আমেরিকার পারমাণবিক অস্ত্র থাকার কথাও শোনা যায়, প্রায় শখানেক। কিন্তু ট্রাম্প তো বারবার এই খরচের কথাই বলছেন ইউরোপ যথেষ্ট দিচ্ছে না। আমেরিকা যদি এই বিপুল সমর্থনটা তুলে নেয় তাহলে ইউরোপ কি আদৌ প্রস্তুত? এটাই তো মূল প্রশ্ন। যদি আমেরিকা সত্যি সরে আসে, তাহলে শুধু ওই ৭০% টাকাই বন্ধ হবে না, তাহলে সাথে ১,০০,০০০ অভিজ্ঞ সেনা চলে যাবে, সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো হাতছাড়া হবে, আর ওই যে পারমাণবিক সুরক্ষার আশ্বাস, সেটাও তো থাকবে না। তাহলে ইউরোপের নিজেদের সামরিক শক্তি কি যথেষ্ট নয়, মানে রাশিয়াকে সামলানোর মতো? দেখুন, ২০২৪ সালের একটা হিসেব যদি দেখি, আমেরিকার সাহায্য ছাড়া ইউরোপের সব ন্যাটো দেশ মিলে যা খরচ করেছে সেটা প্রায় $৪৫৭ বিলিয়ন। নেমালু তো। হ্যাঁ, কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা বাজেট যদি আমরা ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি দিয়ে মাপি, মানে দেশের ভেতরে ওই টাকায় আসলে কতটা জিনিস কেনা যায়, সেই হিসাবে সেটা প্রায় $৪৬১.৬ বিলিয়ন, প্রায় সমান বা কিছুটা বেশি। ও। আর সমস্যাটা শুধু টাকার নয়। রাশিয়ার সেনাবাহিনী চলে একটা কেন্দ্রীয় কমান্ডের অধীনে, আর ইউরোপের ২৮টা দেশের সেনাবাহিনী, তাদের আলাদা আলাদা কমান্ড, আলাদা ভাষা, আলাদা অস্ত্র ব্যবস্থা, সমন্বয়ের বিরাট সমস্যা। তার মানে একসাথে কাজ করাটা কঠিন। খুবই কঠিন।
ধরুন বাল্টিক অঞ্চলের মতো একটা ছোট জায়গা রক্ষা করতেও ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্যের মতো বড় শক্তিগুলোর সম্মিলিত যা ক্ষমতা তার চেয়েও বেশি প্রয়োজন হতে পারে বলে মনে করা হয়। লজিস্টিক একটা বিরাট চ্যালেঞ্জ। ইউরোপ কি নিজেদের মতো করে কিছু ভাবছে? যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বা জার্মান চ্যান্সেলর কিছু বলছিলেন না পারমাণবিক সক্ষমতা নিয়ে? হ্যাঁ, কিছু আলোচনা হচ্ছে, যেমন ফ্রান্সের পরমাণু অস্ত্র জার্মানিতে রেখে একটা ইউরোপীয় সুরক্ষা বলয় তৈরির চিন্তা। কিন্তু এগুলো বুঝতেই পারছেন খুবই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রচুর সময় লাগবে, প্রচুর অর্থ লাগবে। রাতারাতি আমেরিকার বিকল্প হওয়া সম্ভব নয়। আচ্ছা, এতক্ষণ তো ইউরোপের কথা হলো, কিন্তু ন্যাটো ছাড়লে আমেরিকার নিজের কি লাভ বা ক্ষতি হতে পারে? আমেরিকা তো ন্যাটোকে ব্যবহার করে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বজায় রেখেছে, তাই না? অবশ্যই, ন্যাটো তো আমেরিকার জন্য একটা বিরাট সুবিধা। যেমন ধরুন আফগানিস্তান বা ইরাক যুদ্ধ, সেখানে কিন্তু ন্যাটো মিত্ররা আমেরিকার পাশে দাঁড়িয়েছে, যুদ্ধের বোঝা ভাগ করে নিয়েছে। ন্যাটো না থাকলে সেই সমর্থনটা থাকবে না। হয়তো থাকবে না, বা থাকলেও এতটা সংগঠিতভাবে থাকবে না। তার চেয়েও বড় কথা হলো কৌশলগত সুবিধা। কিরকম? যেমন জার্মানির রামস্টাইন বা তুরস্কের ইঞ্জিল্লিক ঘাঁটি, এগুলো আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় দ্রুত সেনা বা সরঞ্জাম পাঠানো যায়। ন্যাটো জোট না থাকলে এই ঘাঁটিগুলো ব্যবহার করা আমেরিকার জন্য অনেক কঠিন, সময়সাপেক্ষ আর ব্যয়বহুল হয়ে পড়বে। এই নেটওয়ার্কটাই আমেরিকার বিশ্বব্যাপী সামরিক উপস্থিতির একটা বড় ভিত্তি। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অঞ্চলের কথা আজকাল খুব শোনা যাচ্ছে, আর্কটিক বা সুমেরু অঞ্চল। হ্যাঁ, আর্কটিক। বলা হচ্ছে ভবিষ্যতের সম্পদ আর নতুন বাণিজ্য পথের জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানেও তো ন্যাটোর ভূমিকা আছে। অবশ্যই আছে। কানাডা, নরওয়ে, ডেনমার্ক, গ্রিনল্যান্ডের কারণে আইসল্যান্ড, এরা সবাই ন্যাটোর সদস্য আর আর্কটিক অঞ্চলের দেশ। আমেরিকার আর্কটিক কৌশল অনেকটাই এদের ওপর নির্ভরশীল। কিন্তু ন্যাটো যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমেরিকাকে ওখানে প্রায় একাই লড়তে হবে, কারণ আর্কটিক অঞ্চলে রাশিয়া এরই মধ্যে অনেক এগিয়ে গেছে। তাদের 50টারও বেশি সামরিক ঘাঁটি আছে ওখানে। বিশ্বের সবচেয়ে বড় আইস ব্রেকার নৌবহর তাদের, নর্দার্ন ফ্লিট তো আছেই। আমেরিকার অবস্থা সেখানে কেমন? তুলনামূলকভাবে বেশ দুর্বল। আমেরিকার কার্যকরী আইস ব্রেকার আছে মাত্র 2টো, তাও বেশ পুরনো। আলাস্কায় কিছু ঘাঁটি আছে, কিন্তু রাশিয়ার উপস্থিতির তুলনায় তা কিছুই না। আর চীন, তারাও কি আর্কটিক নিয়ে আগ্রহী? ঠিক ধরেছেন, চীন তো নিজেদের প্রায় আর্কটিক রাষ্ট্র বলে ঘোষণা করেছে এবং সেখানে প্রচুর বিনিয়োগও করছে। তারা রাশিয়ার সাথে সহযোগিতাও বাড়াচ্ছে। তাহলে ন্যাটো দুর্বল হলে আমেরিকাকে আর্কটিকে রাশিয়া আর চীন দুজনকেই সামলাতে হবে, একা? হ্যাঁ, পরিস্থিতি সেদিকেই যেতে পারে। এর জন্য আমেরিকাকে নতুন করে চুক্তি করতে হবে, নতুন আইস ব্রেকার বানাতে হবে, নৌ উপস্থিতি বাড়াতে হবে, পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করতে হবে। একটা নতুন আর্কটিক ঠান্ডা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কিন্তু বাস্তব। এই যে পরিস্থিতি, মানে আমেরিকা যদি সরে আসে, ইউরোপে একটা শূন্যস্থান তৈরি হতে পারে। চীন কি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীন কিন্তু এরই মধ্যে ইউরোপে নিজেদের অর্থনৈতিক প্রভাব বাড়িয়েছে। তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, গ্রিসের পাইরিয়াস বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনিয়োগ, জার্মানির শিল্পে অংশীদারিত্ব, এগুলো তো আমরা দেখছি। তার মানে ইউরোপ কি চীনের দিকে ঝুঁকে পড়তে পারে? একটা ঝুঁকি তো থাকছেই। ন্যাটো দুর্বল হলে ইউরোপীয় দেশগুলো হয়তো অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে চীনের উপর আরও নির্ভরশীল হয়ে পড়তে পারে। আর একটা দুর্বল ন্যাটো কিন্তু রাশিয়া আর চীনকে আরও কাছাকাছি ঠেলে দিতে পারে। সেটা হলে তো বিশ্ব ব্যবস্থার জন্য একটা বিরাট পরিবর্তন হবে। নিঃসন্দেহে এটা বিশ্ব ব্যবস্থায় একটা বড় ধরনের ওলটপালট ঘটাতে পারে। আমেরিকার দীর্ঘদিনের যে একাধিপত্য, সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে ডোনাল্ড ট্রাম্প হয়তো ন্যাটোকে একটা বোঝা মনে করছেন, আমেরিকার পয়সা নষ্ট হচ্ছে ভাবছেন। হ্যাঁ, তার দৃষ্টিকোণ থেকে সেটাই যুক্তি। কিন্তু অন্যদিকে এই জোট ছেড়ে দিলে আমেরিকার নিজের বিশ্বব্যাপী প্রভাব, সামরিক নাগাল, এগুলো মারাত্মকভাবে কমে যাওয়ার ঝুঁকি আছে। আবার ইউরোপও কিন্তু চট করে আমেরিকার বিকল্প খুঁজে পাবে না।
একটা উভয় সংকট পরিস্থিতি। একদম। ন্যাটোর গুরুত্ব শুধু একটা সামরিক জোট হিসেবে দেখলে হবে না। এর সম্ভাব্য ভাঙন আসলে বিশ্ব ব্যবস্থায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এটা আমেরিকার প্রভাবকে যেমন খর্ব করতে পারে, তেমনি আর্কটিকের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে রাশিয়া বা চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের হাত আরও শক্ত করতে পারে। সত্যি খুব জটিল পরিস্থিতি। যখন এই পুরনো জোটগুলোকেই এত নড়বড়ে মনে হচ্ছে, তখন সামনের দিনগুলোতে দেশগুলো তাদের নিরাপত্তা আর পারস্পরিক সহযোগিতার সম্পর্কগুলোকে কিভাবে নতুন করে দেখবে, কিভাবে সাজাবে, এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই একটু ভেবে দেখার জন্য রইল।